ত্যাগের আহ্বান আর আনন্দের বার্তা নিয়ে আরেকটি ঈদ। জাতীয় ঈদগাহে দেশের প্রধান জামাত, এতে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্যসহ শামিল হন সর্বস্তরের মানুষ। নামাজ শেষে দেশ জাতির সমৃদ্ধির পাশাপাশি বিশ্বশান্তি কামনায় হয়েছে মোনাজাত। জাতীয় ঈদগাহ সকাল 7:30টায় এখানে হয় দেশের প্রধান জামাত। ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন। আর এতে শামিল হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি, নানা দেশের কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ। এবারের ঈদ জামাতে কাতার 121 আর ছিল প্রায় 35,000 মুসল্লির শামিল হওয়ার ব্যবস্থা। নামাজ শেষে খুতবার পর হয় মোনাজাত। এতে ছিল দেশ জাতির শান্তি সমৃদ্ধির কামনা। দোয়া করা হয় ইসরায়েলি আগ্রাসনে হতাহত ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য। আমাদের প্রিয় স্বদেশ মাতৃভূমির জন্য দোয়া করেছি, বিশেষ করে গাজাবাসীর জন্য দোয়া করেছি। আজকে গাজাবাসী যে আজকে জায়নিস্ট ইসরায়েল কর্তৃক যে নির্বিচারে হত্যার শিকার হয়েছে, তারা যাতে হেফাজত থাকে তার জন্য দোয়া করেছি। দেশবাসীর জন্য দোয়া হয়েছে এখানে। আপনার ফিলিস্তিনের যে মজলুম জনতা, ওনাদের জন্য দোয়া হয়েছে। দেশ এবং জাতির জন্য দোয়া করেছি। বিশেষ করে ফিলিস্তিনির যেভাবে মানুষকে নির্যাতন করছে, তার থেকে আল্লাহ তাআলার কাছে আমরা তাদের মুক্তির জন্য বিশেষ করে দোয়া করেছি। মোনাজাত শেষে কোলাকুলি ও কুশল বিনিময় করেন জাতীয় ঈদগাহে আসা মুসল্লিরা। আমাদের এই দেশ, এই বিশ্ব যাতে শান্তিময় বিশ্ব হিসাবে থাকে, সেই দোয়াটাই করছি। অনেক সুন্দর নামাজ পড়েছি, কোনো অসুবিধা হয় নাই। নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো এবং ভিতরে পরিবেশও খুবই ভালো। এখানে এসে আমার খুব ভালো লেগেছে। এখানে আমি আমার বাবা ও ছোট ভাইয়ের সাথে ঈদ যাপন করেছি, তারপর নামাজ পড়েছি। যথারীতি জাতীয় ঈদগাহে এবারের জামাতেও শামিল হতে নারীদের জন্য ছিল বিশেষ ব্যবস্থা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদুল আজহার নামাজের মোনাজাতে দোয়া করা হলো মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায়। ঈদের নামাজের পর পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেছেন মুসল্লিরা। ঈদের জামাতে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন সর্বস্তরের মানুষ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাতে নামাজ আদায় করতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জড়ো হন মুসল্লিরা। প্রতি বছরের মতো এবারও এখানে অনুষ্ঠিত হয় 5টি জামাত। প্রথম জামাত সকাল 7টায় এবং সর্বশেষ জামাত হয় 11:15টায়। নামাজে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ, আর নামাজের পর ঘুচে যায় সব ভেদাভেদ। পরস্পরের সঙ্গে চলে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময়। বাংলাদেশ যেন এগিয়ে যায় আরও, তার জন্য করছি। আর ফিলিস্তিন ভাই বোনদের জন্য দোয়া করছি। সেইটাই তো সকল মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করেছি। বর্তমানে যে ফিলিস্তিনের যুদ্ধ চলছে বা সমগ্র বিশ্বে যে একটা অস্থিরতা, আমরা যেন সবাই এখান থেকে বের হয়ে আসতে পারি। হাজারো মুসল্লি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেছেন। নামাজ শেষে মোনাজাতে দেশের সমৃদ্ধি ও শান্তির জন্য দোয়া করেছেন মুসল্লিরা। একই সঙ্গে দোয়া করা হয়েছে যে উদ্দেশ্যে পশু কোরবানি দেওয়া হচ্ছে তা আল্লাহর কাছে যেন কবুল হয়। সবার জন্য দোয়া করছি, আল্লাহ সবাইকে যেন হেফাজত করে, সবাইকে যেন ভালো রাখে। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ যেন আমাদের এই ঈদকে কবুল করে নেয়, কুরবানিকে কবুল করে নেয়, নামাজকে কবুল করে নেয়। আমাদের বাংলাদেশের সমস্ত মানুষকে যেন আল্লাহ এই ত্যাগের মহিমায় আমাদের সকলকে যেন উদ্ভাসিত করে এবং আমাদের কোরবানি যেন আল্লাহ কবুল ও আমিন করেন। সংসদ ভবনের টানেলে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায়। জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রী, এমপি সহ সর্বস্তরের মুসল্লি শামিল হন এতে। গুলশান সোসাইটি জামে মসজিদে ঈদের জামাত হয় সকাল 7:30টায়। একসঙ্গে নামাজ আদায় করেন 5,000-এর বেশি মুসল্লি। এছাড়া গুলশান গাউসুল আজম জামে মসজিদেও অনুষ্ঠিত হয় ঈদের জামাত। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। দেশ ও বিশ্ব শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা। সামর্থ্য অনুযায়ী করা হচ্ছে পশু কোরবানি। চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ মসজিদে সকাল 7:30টায় ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য, রাজনৈতিক নেতা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। একই স্থানে সকাল 8:15 হয় দ্বিতীয় জামাত। এছাড়া সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় শহরের 9টি স্থানে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৈশ্বিক আজকে যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জ সেগুলো যাতে করে আমরা মোকাবেলা করে সাধারণ মানুষের যেই অধিকারের কথা আমরা আমাদের নির্বাচনে বলেছি সেগুলো যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করেছি। বরিশালে এবার ১৩২টি ঈদগাহ সহ ৫৩৫ মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। পরে বিশ্ব শান্তি কামনায় করা হয় বিশেষ দোয়া। খুলনায় নগরের সার্কিট হাউস ময়দানে হয় ঈদের প্রধান জামাত। আমরা আজকে খুলনাবাসীকে আমি ঈদ মোবারক জানাচ্ছি এবং সবচেয়ে আমার তাদের কাছে দাবি হলো এই যে পরিবেশ বজায় রাখার জন্য যারা কোরবানি দেবেন, অতএব তারা আমাদের নির্দিষ্ট জায়গায় তারা কোরবানিটা দেবেন। রাজশাহীতে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান জামাতে শরীক হন সরকারি বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ স্থানীয়রা। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। আল্লাহর কাছে চাইলাম যে সকল বিশ্বের মুসলমানরা যেন এই কুরবানির মধ্য দিয়ে সমস্ত প্রতিহিংসা সকলের মধ্যে দূর হয়ে যায়। এই উৎসবটি আমরা বলি ত্যাগের উৎসব। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা আছে, সেই মন্দার ভিত্তিতেও কিন্তু মানুষ আজকে যাদের সামর্থ্য আছে ইসলাম যে বিধান ধার্য করে দিয়েছে সেই বিধান অনুযায়ী কোরবানি দিবে। এদিকে বৃষ্টির মধ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। প্রতি ঈদে লক্ষাধিক মুসল্লি সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেও এবার মুসল্লিদের উপস্থিতি ছিল কিছুটা কম। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হলো দিনাজপুরের গোরে শহীদ ময়দানে। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠেও জামাতে অংশ নেন লাখো মুসল্লি। ঈদের জামাতে দেশ ও জাতির কল্যাণে করা হয় বিশেষ মোনাজাত। দিনাজপুরের গোরে শহীদ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। জামাতে অংশ নিতে আগেভাগে জড়ো হতে শুরু করেন মুসল্লিরা। 23 একরের বিশাল ময়দানে নামাজ আদায় করেন লাখো মুসল্লি। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই উম্মতের সর্ববৃহৎ ঈদগাহ জামাতে আমরা সকলে অংশগ্রহণ করে সুন্দরভাবে নামাজ আদায় করলাম। কয়েক বছর ধরে পুরো দেশের মধ্যে সবচেয়ে বড় পরিসরে ঈদের জামাত আয়োজনের জন্য পরিচিত হয়ে উঠেছে গোরে শহীদ ময়দান। এবারের ঈদুল আজহা জামাতে অংশ নিয়েছেন 3 লাখের বেশি মুসল্লি। চারিদিকে বৃষ্টি হচ্ছে, আল্লাহর রহমত আমরা ঈদের জামাত বৃষ্টিমুক্তভাবে সুষ্ঠুভাবে আদায় করতে পেরেছি। প্রায় 3 লক্ষাধিক মুসল্লি এখানে উপস্থিত হয়েছে। গোরে শহীদের আগে ঈদের সবচেয়ে বড় জামাত আয়োজনের জন্য পরিচিত ছিল কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান। এবার সেখানে অনুষ্ঠিত হলো 197তম ঈদ জামাত। এতে অংশ নেন লক্ষাধিক মুসল্লি। এই মাঠে নামাজ পড়ে আসলে অনেক ভালো লাগতেছে। এই মাঠে আমাদের বাপ দাদারাও নামাজ পড়েছে এবং নিরাপত্তা বলে খুব ভালো। আজকের যে জামাত অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সমাপ্ত হয়েছে এবং যে আমি পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। শোলাকিয়ার ঈদের জামাত নির্বিঘ্ন রাখতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে প্রশাসন। আমাদের সকল ধরনের আয়োজন ছিল। মুসল্লিদের জন্য পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা, তাদের উজুর ব্যবস্থা, তাদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, অন্যান্য নিরাপত্তাজনিত সকল ধরনের ব্যবস্থা আমাদের ছিল। সকল মুসলিম উম্মার জন্য এখানে দেওয়া হয়েছে, আমাদের কিশোরগঞ্জের মানুষের জন্য দেওয়া হয়েছে। শোলাকিয়ায় দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ময়মনসিংহ ও ভৈরব থেকে পরিচালনা করা হয় 2টি বিশেষ ট্রেন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের নামাজ আদায় শেষে আল্লাহর নামে পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানীর তেজগাঁও, মিরপুর, গুলশান সহ বিভিন্ন এলাকায় বাসার নিচের গ্যারেজে বা রাস্তার এক পাশে পশু কোরবানি দিচ্ছেন নগরবাসী। তবে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে তেমন কাউকে কোরবানি দিতে দেখা যায়নি। বেশিরভাগই সামর্থ্য অনুযায়ী কেনা গরু বা ছাগল কোরবানি দিচ্ছেন। ধর্মীয় রীতি অনুযায়ী ঈদের 3য় দিন পর্যন্ত পশু কোরবানি দেন অনেকে। এদিকে কোরবানির বর্জ্য দ্রুত সরাতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। দুপুর থেকে বর্জ্য অপসারণ শুরু হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা। এদিকে ঈদের নামাজের পরই শুরু হয় পশু কোরবানি। সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। তবে এবারও নির্দিষ্ট স্থানে কোরবানির আহ্বান উপেক্ষা করে অলিগলি, বাড়ির গ্যারেজ বা নিজ বাড়ির সামনে খোলা জায়গায় পশু কোরবানি দেওয়া হয়। চট্টগ্রামে সকাল 10টা থেকে নগরের বিভিন্ন ওয়ার্ডে বর্জ্য অপসারণে নামেন সিটি কর্পোরেশনের কর্মীরা। এবার কোরবানির পশুর বর্জ্য 7 ঘন্টার মধ্যে অপসারণের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। বর্জ্য সরাতে 322টি গাড়ি ও 4000-এর বেশি পরিচ্ছন্ন কর্মী কাজ করছেন। এদিকে খুলনায় নির্দিষ্ট স্থানে যাওয়ার আহ্বান উপেক্ষা করে বেশিরভাগ মানুষ নিজ বাড়ির সামনেই পশু কোরবানি দেন। একই অবস্থা বরিশাল ও রাজশাহীতেও।
এদিকে সুনামগঞ্জ ও সিলেট শহরে বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে উঁচু স্থানে পশু কোরবানি দেওয়া হয়। ঈদুল আজহায় পশু কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, বর্জ্য সরানোর কাজ শুরু হচ্ছে কিনা, কতজন পরিচ্ছন্নতা কর্মী সেখানে কাজ করছেন? আসলে বরিশালে কিন্তু দুপুর 2টা থেকে কিন্তু এই শহরের যে 30টি ওয়ার্ড রয়েছে সেখানে বজ্র যে ব্যবস্থাপনা সেগুলো কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম কিন্তু ইতিমধ্যে সিটি কর্পোরেশন থেকে শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশালের বগুড়া রোড এলাকায়। সেখানে কিন্তু আমরা দেখছি যে বরিশাল সিটি কর্পোরেশনের যে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তারা বজ্র যে অপসারণ সেটি কাজ শুরু করেছেন এবং বরিশালে এই মুহূর্তে এখানে 24টি গাড়ি রয়েছে, সেই 24টি গাড়ির মাধ্যমে কিন্তু তারা এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। এই কাজের সাথে নিয়োজিত রয়েছেন। এর পাশাপাশি কিন্তু বরিশালের যে 30টি ওয়ার্ড রয়েছে সেই 30টি ওয়ার্ডেই কিন্তু এই 24টি গাড়ি এবং এখানে যে পানি ছিটানো এবং ব্লিচিং পাউডার ছিটানো সেই কার্যক্রমটি কিন্তু ইতিমধ্যে তারা শুরু করেছেন এবং আমরা দেখেছি যে ওয়ার্ড ঘুরে কিন্তু তারা এই কার্যক্রমটি পরিচালনা করছেন এবং যে ময়লাগুলো ইতিমধ্যে জমেছে সেগুলো কিন্তু তারা কিন্তু সেগুলোকে পরিষ্কার করছেন। এছাড়া কিন্তু আমরা এখানে পরিচ্ছন্নতার যে কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন যে 6 ঘন্টার মধ্যে কিন্তু তারা আসলে এই কার্যক্রম শেষ করবেন এবং বরিশাল শহরে যে 30টি ওয়ার্ড রয়েছে সেই 30টি ওয়ার্ডই কিন্তু আসলে তারা এই কার্যক্রম চালিয়ে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে, যতক্ষণ পর্যন্ত ময়লা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আসলে এই কার্যক্রম চালিয়ে নেবেন এবং এর পাশাপাশি যাতে কোনো প্রকার ড্রেনের ভিতরে এই ময়লাগুলো প্রবেশ করতে না পারে সেইটি কিন্তু তারা লক্ষ্য রাখছেন এবং সেই বিষয়টি আগে যে বজ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা আসলে পরিষ্কার করছেন এবং পরে কিন্তু তারা পানি ছিটাবেন এবং পানি ছিটানোর পরে সেখানে কিন্তু ব্লিচিং পাউডার ছিটানো হবে এবং সেই ব্লিচিং পাউডার ছিটানোর মধ্য দিয়ে কিন্তু এখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তারা পরিচালনা করবেন। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় যে 202টি স্পট কিন্তু পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছিল এবং সেখানেও কিন্তু এই কার্যক্রম চালানো হচ্ছে এবং আমরা দেখেছি যে বরিশাল সিটি কর্পোরেশনের যে গাড়িগুলো রয়েছে প্রায় 24টি গাড়ি এখন এই মুহূর্তে আলেকান্দা এলাকায় বগুড়া রোড এলাকায় রয়েছে এবং সেখানে কিন্তু আসলে কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে আসলে এই কার্যক্রম চলবে যতক্ষণ পর্যন্ত আসলে শহরের যেখানে এই ময়লা থাকুক না কেন তারা কিন্তু সেগুলো পরিষ্কার করবেন এবং 6 ঘন্টার মধ্যেই এই কার্যক্রম তারা শেষ করবেন এবং বরিশালকে পরিষ্কার পরিচ্ছন্ন একটি বরিশাল উপহার তারা দেবেন। সেক্ষেত্রে বরিশালের যে সিটি কর্পোরেশন এলাকার যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তবে কেউ যাতে এই কোরবানির যে পশুর যে ময়লা আবর্জনা যেগুলো রয়েছে সেগুলো যাতে ড্রেনের ভিতরে না ফেলে সেগুলো কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে। বরিশাল থেকে জানাচ্ছেন সহকর্মী আলামিন। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে, কোরবানি ঈদে প্রায় 1 লাখ কোটি টাকার লেনদেন, পোশাক ও অন্য পণ্য বিক্রি কমলেও পশুর হাট ছিল চাঙ্গা। ঝড় ও বৃষ্টিতে সুনামগঞ্জের 30 গ্রাম ও শহরে বিভিন্ন এলাকা প্লাবিত, সিলেটেও বাড়িঘর ও রাস্তা তলিয়ে দুর্ভোগ। দরিদ্র ও সুবিধা বঞ্চিতরা যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। সরকারের মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক সহ বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। বঙ্গভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক কোরের সদস্য ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে রাষ্ট্রপতি বলেন, ঘূর্ণিঝড় রিমালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ইচ্ছা থাকলেও অনেকে কোরবানি দিতে পারেননি। ঘূর্ণিঝড়ে সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে, তাই কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে
সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। যুদ্ধ সংঘাতের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ফিলিস্তিনিরাও চরম অসহায় অবস্থায় রয়েছে। তাদের কষ্ট লাঘব ও ঈদের খুশিতে শরিক করতে চেষ্টা অব্যাহত রাখতে হবে। ফিলিস্তিনিদের প্রতি যে পাশ্চাত্য দেশসমূহে আনুগত্য আছে বা সহানুভূতি আছে, তাদেরকে এগিয়ে আসতে হবে এবং আমি আজকের এই ঈদের দিনে তাদের প্রতি এই আহ্বান জানাচ্ছি। এ সময় কোরবানি পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সকাল 9:30টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। কোরবানির তাৎপর্য অনুধাবন করে সমাজের শান্তি ও কল্যাণের পথ রচনা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। বলেন, কল্যাণের পথ রচনা করতে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে হবে। আর এজন্য সকলকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার কোনো বিকল্প নেই। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশের সব মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন তিনি। সকালে রাজধানী মোহাম্মদপুরের গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের এই উপহার পাঠানো হয়। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ঈদে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের সব মানুষের জন্য উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করেন। ঈদ জামাতে অংশ নেওয়া শেষে কোরবানির পশু জবাইয়ের পর রাজধানীর বিভিন্ন জায়গায় শুরু হয়েছে চামড়া কেনাবেচা। বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করে সায়েন্স ল্যাব এলাকায় আড়তদারদের কাছে চামড়া বিক্রি শুরু করেছে মৌসুমি ব্যবসায়ীরা। এবছর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 1.5 লাখ। পোস্তা এলাকার আড়তদারেরা বলছেন, গতবারের চেয়ে এবার লবণযুক্ত চামড়ার দাম বেড়েছে। পাশাপাশি আবহাওয়াও ঠিক আছে, তাই লক্ষ্য অনুযায়ী চামড়া সংগ্রহ করতে পারবেন বলে আশা তাদের। এবার রাজধানীতে প্রতি বর্গফুট চামড়ার সর্বোচ্চ দাম 60 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। একই সাথে ঢাকার বাইরে চামড়ার দাম প্রতি বর্গফুট 55 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কোরবানির পশুর চামড়া বেচাকেনা নিয়ে আরও জানাতে এবার রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিউল আলম সুজন। সুজন, চামড়া বেচাকেনা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে বলা হচ্ছিল যে অনেকে চামড়া রাস্তায় ফেলে দিচ্ছে, এরকম ঘটনাও দেখা গেছে। বিস্তারিত কি তথ্য আছে আমাদের জানাবেন। আমি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আছি, যেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা চামড়া ব্যবসায়ীদের জন্য। বিশেষ করে যারা মৌসুমি চামড়া ব্যবসায়ী, তারা কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আসলে এই জায়গাটাতে আসে, এই জায়গাটাতে এসে কিন্তু
দরদাম করে, আড়তদারদের সাথে দরদাম করে কিন্তু সেই চামড়াটা বিক্রি করে। কিন্তু আজকের যে অবস্থা সেটা যদি বলি, যদি ও দুপুরের পর থেকে কিন্তু আসলে যে বিক্রেতারা এবং এসেছে এবং আড়তদাররাও এখানে এসেছে, কিন্তু সেই আড়তদাররা কিন্তু আসার পর কিন্তু যে এখানে যারা বিক্রেতারা কিন্তু অনেকেই আসলে চামড়া বিক্রি করতে পারছে না। কারণ হচ্ছে যে এই জায়গাটা একটু আগে সিটি কর্পোরেশনের থেকে একটু নিষেধাজ্ঞা আছে, বলছে যে এইরকম ভ্রাম্যমান ভাবে চামড়া এই স্পটটাতে বিক্রি করা যাবে না। যদিও এই নিয়ে কথা চলছে, সিটি কর্পোরেশন এবং চামড়া ব্যবসায়ী যারা আড়তদার আছে তাদের সাথে কথাবার্তা চলছে, এখন পর্যন্ত আসলে সিদ্ধান্ত নেই। যদি এর মধ্যে হচ্ছে অনেক চামড়া ব্যবসায়ী যারা মৌসুমী চামড়া ব্যবসায়ী রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এসেছে, তারা ছোট ছোট করে চামড়া নিয়ে এসেছে, তারা কেউ রিক্সায় করে, কেউ ভ্যানে করে, কেউ বা আবার ছোট ট্রাকে করে কিন্তু চামড়া নিয়ে এসেছে। এই চামড়াগুলো নিয়ে এসছে এবং তারা কিন্তু আসলে বিক্রয়ের উদ্দেশ্যে বা বিক্রির আশায় কিন্তু এই চামড়াগুলো এখানে নিয়েছে। যদিও এই চামড়াগুলো এখান থেকে হচ্ছে পোস্তায় যাবে, সেই পোস্তায় কিন্তু সব মিলে দিন শেষে কিন্তু সব চামড়া এখান থেকে হচ্ছে পোস্তায় যায়। এই পোস্তায় কিন্তু আগে থেকে প্রস্তুতি আছে এবং একই সাথে পোস্তা থেকে কিন্তু পরবর্তীতে হচ্ছে যে সাভারের যে চামড়া শিল্প নগরী আছে সেই নগরীতে যাবে। কিন্তু এই যে ধাপে ধাপে যে প্রক্রিয়াগুলো আছে, এই প্রক্রিয়ার জন্য প্রাথমিকভাবে চামড়া কিন্তু এই জায়গা থেকে, বিশেষ করে সায়েন্স ল্যাব এলাকা থেকে চামড়া সংগ্রহ করা হয়। সেই সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু এখন যদিও অনেক চামড়া ক্ষুদ্র ব্যবসায়ীরা বা মৌসুমী ব্যবসায়ীরা এর মধ্যে এসছে, কিন্তু আসার পর কিন্তু তারা অপেক্ষা করছে, কারণ সিটি কর্পোরেশন থেকে একটু নিষেধাজ্ঞা আছে। সেই নিষেধাজ্ঞা তুলে গেলে হয়তো বেচা বিক্রিটা জমে উঠবে এবং পরবর্তীতে আমরা জানাতে পারবো যে আসলে কি অবস্থা। কোরবানির পশুর চামড়া বেচাকেনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শফিউল আলম। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। পশ্চিমবঙ্গে 2 ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে 8 জন, আহত অন্তত 50, হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। বিশ্বজুড়ে সংবাদ থেকে মুখ ফিরিয়েছে প্রতি 10 জনে 4 জন। সংবাদ হতাশাজনক ও বিরক্তিকর বলছেন তারা। কোরবানি পশুর বর্জ্য অপসারণ নিয়ে আরও জানাতে এবার রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, বর্জ্য অপসারণ তো নিশ্চিত এতক্ষণে শুরু হয়ে গেছে, বিস্তারিত জানাবেন কতক্ষণের মধ্যে তারা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শেষ করবেন? আদিলুর, বর্জ্য অপসারণ কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবেন। দেখুন, বর্জ্য অপসারণ কিন্তু আসলে এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন অলিগলি মহল্লার মধ্যে সকালবেলায় যারা কোরবানি দিয়েছেন তাদের যে কোরবানির যে বর্জ্যগুলো হয়েছে, সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন তারা সেগুলো বিভিন্ন সড়ক থেকে অর্থাৎ মহল্লার ভেতর থেকে সেগুলো নিয়ে একটি নির্দিষ্ট স্থানে কিন্তু আসলে নিয়ে আসা হচ্ছে এবং সেই নির্দিষ্ট স্থানে নিয়ে আসার পরে সেগুলো ডাম্পিং যে ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলোর মাধ্যমে ময়লার যে ভাগারটি আছে সেই ভাগারে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 10,000 পরিচ্ছন্নতা কর্মী এবং ঢাকা দক্ষিণে প্রায় 9,500 পরিচ্ছন্নতা কর্মী তারা কিন্তু আসলে এই বর্জ্য অপসারণে মাঠে কাজ করছে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি আসলে জানানো হয়েছে যে 6 ঘন্টা অর্থাৎ বেলা 2টা থেকে তাদের কার্যক্রম তারা ধরেছে এবং রাত 8টার মধ্যে প্রত্যেক 54টি যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড থেকে বর্জ্য অপসারণ করবে এবং একইভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারাও বলছে যে তারা 24 ঘন্টার মধ্যেই যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্য অপসারণ করা হবে। 24 ঘন্টার সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলেছে, কিন্তু তারপরেও তারা আশা করছে যে রাতের মধ্যেই প্রত্যেকটি ওয়ার্ড থেকে আসলে যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলো অপসারণ করে নেওয়া যাওয়া হবে। আমরা এরই মধ্যে আসলে যেটি দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু বিভিন্ন এলাকায় বা বিভিন্ন বাড়ির সামনে বা বিভিন্ন মহল্লার মধ্যে পশু কোরবানি হচ্ছে। পশু কোরবানির পরপরে কিন্তু এই সিটি কর্পোরেশনের কর্মী যারা আছেন, পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন, তারা ছোট ছোট যে ভ্যানগুলো আছে বা পিকআপগুলো আছে সেই পিকআপগুলো দিয়ে বর্জ্যগুলো নিয়ে চলে আসছে এসটিএস অথবা একটি নির্দিষ্ট স্থানে এবং সেখান থেকে পরবর্তীতে ডাম্পিং যে ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলোর মাধ্যমে বর্জ্য নিয়ে যাওয়া হচ্ছে। আপনাকে একটি বিষয় একটু জানিয়ে রাখি যে এরই মধ্যে উত্তর ঢাকার মেয়র তিনি আহ্বান জানিয়েছেন যে
আজকে যারা কোরবানি দিচ্ছেন এবং আগামীকালকের মধ্যে পশু কোরবানি শেষ করার জন্য, তৃতীয় দিনেও অনেকে পশু কোরবানি দিয়ে থাকেন। তো দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই সেই তৃতীয় দিনে পশু কোরবানি যাতে না হয় সে কারণে আসলে নিরুৎসাহিত করা হচ্ছে। তার কারণ তারা বলছেন যে এই পরিচ্ছন্নতা কর্মীরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, দেখা যায় যে তারা আসলে ক্লান্ত হয়ে যান, যে কারণে তৃতীয় দিন পশু কোরবানি করলে সেক্ষেত্রে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতারও এক ধরনের একটা ঘাটতি তৈরি হয়। সে কারণেই আসলে দ্বিতীয় দিনের মধ্যেই বা দ্বিতীয় দিন সকালের মধ্যেই সবাইকে পশু কোরবানি শেষ করার জন্য দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই আহ্বানটি আসলে করা হয়েছে। এখন যে বর্জ্যটি আসলে অপসারণ করা হচ্ছে এবং দুই সিটি কর্পোরেশনে যে ঘোষণা দিয়েছে, এখন সেটি আসলে দেখার বিষয় যে এই দুই সিটি কর্পোরেশনে যে ঘোষণা দিয়েছে এটাকে আসলে ঘোষণার মধ্যেই থাকবে না, তারা আসলে সেটি বাস্তবায়ন করতে পারবে। যদিও মাঠে আমরা পরিচ্ছন্নতা কর্মীদের কিন্তু আসলে নিরলস যে পরিশ্রম, সেই পরিশ্রম আসলে করতে দেখছি। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে দুই সিটি কর্পোরেশনে তারা বলছে যে তারা বর্জ্য অপসারণে আসলে সচেষ্ট থাকবে এবং তৎপর থাকবে এবং নগরবাসীর যাতে কোনো অসুবিধা না হয়, ঈদ আনন্দ বা ঈদ উদযাপনে এই পশুর বর্জ্যের দুর্গন্ধে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় সে কারণে তারা তৎপর থাকবে, মাঠে থাকবে পরিচ্ছন্নতা কর্মীরা। তো আমার কাছে এটি ছিল এখনকার সবশেষ। কমলাপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। উজানের ঢল ও বৃষ্টিতে প্লাবিত সুনামগঞ্জের 4 উপজেলার অর্ধশতাধিক গ্রাম, পানি ঢুকে পড়েছে সুনামগঞ্জ শহরেও। এতে ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে এসব এলাকার বাসিন্দাদের। ঈদের নামাজ আদায় করতে হয়েছে মসজিদে, পশু কোরবানি করতে খুঁজতে হয়েছে উঁচু জায়গা। উজানের ঢল ও বৃষ্টিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকা। এর মধ্যেই বৃষ্টি মাথায় নিয়ে পানি ভেঙে ঈদের নামাজ আদায় করতে মসজিদে ছুটতে হয়েছে মুসল্লিদের। পশু কোরবানি নিয়েও বিপাকে পড়তে হয় পানিতে তলিয়ে যাওয়া এলাকার বাসিন্দাদের। অনেকে খুঁজে ফিরেছেন উঁচু জায়গা, কেউ বা স্থগিত রেখেছেন কোরবানি। রাস্তার মধ্যে উড়াত পানি, কোনোখানে আঁটু পানি, মনে করেন গরু কয় কোরবানি দিব আর কয় ফালাইব। আমাদের বাসা বাড়িতে ঢুকে পড়ছে পানি, তাই কোরবানি দেওয়ার সম্ভব হচ্ছে না। কোরবানি কাটতাম কোন সময় আমরা সমেত্রী পাইলাম না, আমরা কি আতঙ্কের মধ্যে আছে আমরা পানি লইয়া। এদিকে উজানের ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় 4 উপজেলায় প্লাবিত হয়েছে অর্ধশতাধিক গ্রাম। ঘরবাড়ি ও সড়ক তলিয়ে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। ঈদের দিন কেমনে কিতা করতাম, আমরা একটা কোনো কিছু নাই, আমরা পানি টানি আই পড়ছে, কাপড় চোপড় ডেক বাসন আমরা সব কিছু চলে গেছে। ওখানে আমরা ঈদ করার কোনো সুযোগ সুবিধা নাই। 72 ঘন্টার পূর্বাভাসে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখছে পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে টানা বৃষ্টির কারণে সিলেট নগরীতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এরই মধ্যে বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে চরম ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। পানি প্রবেশ করেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজেও। আবহাওয়া অফিস জানিয়েছে সিলেটে সকাল 6টা থেকে পরবর্তী 3 ঘন্টায় 86 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর জেরে নগরের উপশহর, সোফানিঘাট, জামতলা, তালতলা সহ বেশ কিছু নিচু এলাকা তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে চৌকিদেখি থেকে বিমানবন্দর যাওয়ার প্রধান সড়কও। এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট সহ প্রশাসনিক ভবনে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েন রোগী ও স্বজনেরা। বৃষ্টির কারণে রিক্সাটা প্রায় ডুবে গেছে, আমরা রোগী লইয়া বড় সমস্যার মাঝে আছে। সকাল থেকে কারেন্টও নাই, যার কারণে আমরা যাতায়াতের সমস্যা আছে, অন্ধকার রয়েছে। যা ডাক্তারের লেগছে তাও তো আনা যান না, আত্মীয় স্বজন ঈদের দিন আত্মীয় স্বজন আন না, পানির মধ্যে কিলা আইতো আর আমরা অসুবিধা আছি। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, ঈদের দিনে জলাবদ্ধতা নিশ্চয়ই ভোগান্তি আরো বাড়িয়েছে, সেই ভোগান্তির চিত্র জানাবেন। আর হাসপাতালেও তো পানি ঢুকে পড়েছে, সেখানকার কি পরিস্থিতি? দেখুন, আসলে অল্প বৃষ্টিপাতেই কিন্তু কয়েক ঘন্টার বৃষ্টিপাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ যে হাসপাতালটি রয়েছে সেটিতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং আমরা এখানে এসে যে বিষয়টি দেখতে পেরেছি, একদম এই যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঢোকার যে প্রবেশ মুখটি রয়েছে সেই প্রবেশ মুখটি কিন্তু একদম পানিতে তলিয়ে গিয়েছিল। পাশাপাশি আমরা এই মুহূর্তে যেখানটায় রয়েছি এটি হচ্ছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ, কলেজের প্রাঙ্গণ বিশেষত, এবং এই জায়গাটিও কিন্তু কিছুক্ষণ আগেও পানিতে পুরোপুরি নিমজ্জিত ছিল।
তো সেক্ষেত্রে আসলে আমরা এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন কিংবা যারা এখানকার রোগী চিকিৎসক তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তো তারা বলছেন যে একে তো হচ্ছে আজকে ঈদের দিন, তো রুগীরা তাদের আত্মীয় স্বজন কিংবা অন্যান্য যারা আছেন তাদেরকে নিয়েই কিন্তু মূলত এখানে চিকিৎসা সেবার জন্য এসেছিলেন। তবে আসার পর যে বিষয়টি হলো যে গতকালকে রাত থেকে অল্প অল্প করে বৃষ্টিপাত এবং পরবর্তীতে ভোরে কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণেই এই যে আমি নিশ্চয়ই ক্যামেরার স্ক্রিনে যে বিষয় দেখতে পাচ্ছেন যে জায়গাটি, এটি কিন্তু পুরোটাই হচ্ছে তলিয়ে গিয়েছিল। এবং এ ব্যাপারে আসলে আমরা কথা বলেছিলাম হাসপাতাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে। তো তারা যে বিষয়টি বলছেন যে মূলত হাসপাতালের পাশ দিয়ে একটি ছড়া গিয়েছে, সেটি হচ্ছে সাগরদিঘির পাড় নামেই পরিচিত। সেই সাগরদিঘির পাড়ে মূলত সৌন্দর্য বর্ধন করা হয়েছে এবং সেখানে একটি ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। এবং এই ওয়াকওয়ের বিউটিফিকেশন করতে গিয়ে মূলত যে ছড়ার যে নাব্যতা কিংবা ছড়ার যে ধারণ ক্ষমতাটা ছিল সেটি মূলত কমে গিয়েছে বলে তারা আমাদের কাছে দাবি করেছেন। এবং তারা বলছেন যে এই যে ছড়া সেটিকে যদি গভীরতা বাড়ানো না যায়, পাশাপাশি এই যে ড্রেনেজ সিস্টেমটা সেটি যদি আরও উন্নত করা না যায়, তাহলে এই যে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল অল্প বৃষ্টিতেই কিন্তু এভাবে জলাবদ্ধতা তৈরি হবে বলে তারা দাবি করেছেন। তো এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেছেন, তারপর কোনো ধরনের সুফল তারা পাচ্ছেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে সিলেটে জলাবদ্ধতা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে জানাচ্ছেন সহকর্মী রানা মজুমদার। ভারত পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ভারতের সবচেয়ে বড় ঈদের জামাত হয় দিল্লির জামে মসজিদে। করাচি, লাহোর সহ পাকিস্তান জুড়ে ঈদ পালন করেন লাখো মুসল্লি। গাজায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান ইন্দোনেশিয়ার মানুষ। সোমবার সকালে ভারতের দিল্লির জামে মসজিদে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখো মুসল্লি। কেরালায় চন্দ্রশেখরন নারায়ণ স্টেডিয়ামেও দেখা যায় ঈদের বিশাল জামাত। এছাড়া কলকাতার ঐতিহাসিক রেড রোডেও অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এদিকে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন হয় পাকিস্তানে। সকালেই লাহোরের বাদশাহী মসজিদ ও করাচি মসজিদে ঈদের জামাতে অংশ নেন নানা বয়সী মানুষ। আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। প্রতি বছরের মতো আমরা এবারও কোরবানি করতে পেরেছি। যারা সারা বছর মাংস খেতে পারেন না, তারা যাতে এই কোরবানির মধ্য দিয়ে মাংস খেতে পারে, সেটাই আমাদের আসল লক্ষ্য। ভারত পাকিস্তান ছাড়াও ঈদ উদযাপন হচ্ছে ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাইয়ে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ঈদ জামাতে গাজাবাসীর জন্য দোয়া করেন মুসল্লিরা। সেই সঙ্গে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানান তারা। এবারের ঈদ গতবারের চেয়ে আনন্দের, তবে ফিলিস্তিনিদের জন্য শোকাহত আমরা। তাদের জন্য মুসলিম বিশ্বকে এক হতে হবে। শত্রুদের মোকাবিলায় এখনই পদক্ষেপ নেওয়ার সময়। এর আগে রোববার সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন, কুয়েত, কাতার, জর্ডান, সিরিয়া, ইয়েমেন, লেবানন, ওমান, ইরাক, মিশর ও লিবিয়ায় ঈদুল আজহা উদযাপিত হয়। এছাড়া ঈদ পালন করেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার ধর্মপ্রাণ মুসল্লিরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় 8 জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে দুর্ঘটনায় 13 জনের মৃত্যু হয়েছে। আনন্দবাজার জানিয়েছে সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নির্ধারিত সময়ে রওনা দেয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিজবাড়ি এবং রাঙ্গাপানি স্টেশনের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মালবাহী ট্রেনের ধাক্কায় এক্সপ্রেস ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হয়েছে। দুমড়ে মুচড়ে গেছে বগি 2টি। হতাহতদের উদ্ধারে চলছে অভিযান। ট্রেন দুর্ঘটনায় খবর পেয়ে উদ্ধারকারী দল ও চিকিৎসকেরা ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ি রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ভারতের সিকিমে টানা বৃষ্টির পর ভূমিধসের কারণে অন্তত 9 জন মারা গেছে। এর মধ্যে মানগান জেলায় 6 জন এবং মজুয়া গ্রামে 3 জনের মৃত্যু হয়েছে। উত্তর সিকিম থেকে নেমে আসা তিস্তার পানি বাড়ছে। নিচু এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। 4 দিনের টানা বৃষ্টিতে উত্তর সিকিমের পাহাড়ি রাস্তায় ধস নেমেছে। সেতু ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে সিকিমে এখনও আটকে রয়েছে প্রায় 1200 পর্যটক। তাদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। তবে বৈরী আবহাওয়ায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। মঙ্গলবার থেকে
পুরোপুরি উদ্ধার কাজ শুরু করা যাবে বলে জানিয়েছে সিকিম কর্তৃপক্ষ। দুর্গতদের সার্বিক সহায়তার ঘোষণা দিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী। Landslides triggered flash floods have swept away electric poles. Sikkim Chief Minister Prem Singh Thamang ইসরায়েলের কারাগারে ভয়াবহ নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছেন সম্প্রতি মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীরা। মারধরের পাশাপাশি অনাহারে ও বিচ্ছিন্ন করে রাখা হতো তাদের। অসুস্থ হলে চিকিৎসা দেওয়া হতো না। আটকের আগে সুস্থ থাকলেও মুক্তির পর দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন অনেকে। এই অবস্থায় ইসরায়েলি কারাগারগুলোতে আন্তর্জাতিক দলের পরিদর্শনের দাবি জানিয়েছে গাজার আইন পরিষদ। ইসরায়েলি কারাগারে ৯ মাস বন্দী থাকার পর গত বৃহস্পতিবার মুক্তি পান গাজার পার্লামেন্টের সাবেক স্পিকার ও হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আজিজ দোয়েইক। তিনি জানান, কারাগারে প্রায়ই ফিলিস্তিনিদের অনাহারে রাখা হতো। একটানা ২৪ ঘন্টা খেতে না দিয়ে পরে এত অল্প খাবার দেয়া হতো যা দিয়ে কোনো শিশুর ক্ষুধাও মিটবে না। অস্বাস্থ্যকর পরিবেশে থাকায় অনেকেই চর্মরোগে আক্রান্ত। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের নির্যাতন করা হতো। ৭ অক্টোবর হামাসের হামলার পর তা আরও বেড়েছে। কারারক্ষীরা বন্দীদের সঙ্গে জল্লাদের মতো আচরণ করতে থাকে। অসুস্থ হলে চিকিৎসাও দেয়া হতো না। ইসরায়েলি কারাগার থেকে সম্প্রতি মুক্তি পাওয়া আলম হিজাজি ও আতাশাবাদ জানান, কোনো অভিযোগ ছাড়াই ২০ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী অনেক ফিলিস্তিনি। পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হয় না তাদের। কারাগারে আমাদের দূষিত পানি দেওয়া হতো, কোনো কাপড় এবং ওষুধ দেওয়া হতো না। ৮ মাস ধরে আমি একই কাপড় পরেছিলাম। আরও যেসব অমানবিক আচরণ করা হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। হামাস সদস্য দাবি করে আমাদের পেটানো হতো। অসুস্থ কয়েদিদের সঙ্গে একই রুমে রাখা হতো যেন রোগাক্রান্ত হই। নির্যাতনে মারা গেছেন অনেক ফিলিস্তিনি বন্দী। এত কষ্ট দেওয়া হতো যা বাইরের লোকজন কল্পনাও করতে পারবেন না। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, বন্দীদের অপমান ও নির্যাতনের পাশাপাশি অপচিকিৎসা দেওয়া হতো। সম্প্রতি এক প্রতিবেদনে সিএনএন জানায়, দিনের পর দিন হাতকড়া পরিয়ে রাখায় ফিলিস্তিনি বন্দীদের ক্ষত সৃষ্টি হলে অদক্ষ চিকিৎসক দিয়ে হাত কেটে ফেলা হয়। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বজুড়ে খবর থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানুষের সংখ্যা বাড়ছে, কারণ সংবাদকে হতাশাজনক, নিষ্ঠুর এবং বিরক্তিকর বলে মনে করছেন তারা। বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৪ জন জানান বেশিরভাগ সময় সক্রিয়ভাবে খবর এড়িয়ে যান তারা। বৈশ্বিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। নিজের দেশ এবং বিশ্বের খবরাখবর জানার আগ্রহ মানুষের মধ্যে যুগ যুগ ধরে চলে আসছে। এজন্য বিভিন্ন সংবাদ মাধ্যমের ওপর নির্ভর করে থাকে মানুষ। বর্তমানে আবার ডিজিটাল মিডিয়ার যুগে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টিকটক এবং এক্সও হয়ে উঠেছে খবর জানার গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে খবরের প্রতি আগ্রহ কমছে মানুষের। অক্সফোর্ড ইউনিভার্সিটির রয়টার্স ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদকে অনেকেই নিষ্ঠুর, হতাশাজনক এবং বিরক্তিকর বলে বর্ণনা করছেন। বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৪ জন বলেন তারা বেশিরভাগ সময় সক্রিয়ভাবে খবর এড়িয়ে যান। ২০১৭ সালে এই হার ছিল ২৯%, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৯%। মানুষের খবর শোনার বা জানার আকাঙ্ক্ষা কমে যাওয়ার জন্য ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের সংবাদ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। ডিজিটাল সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ৪৭টি দেশের প্রায় ৯৫,০০০ প্রাপ্তবয়স্কের উপর জরিপটি পরিচালনা করে YouGov। প্রতিবেদনে দেখা গেছে, নির্বাচনের কারণে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে সংবাদের প্রতি আগ্রহ বেড়েছে। তবে সমীক্ষা বলছে সামগ্রিক প্রবণতা নিচের দিকেই রয়েছে। যুক্তরাজ্যে ২০১৫ সাল থেকে খবরের প্রতি আগ্রহ প্রায় অর্ধেকে নেমে এসেছে। সারা বিশ্বের ৪৬% মানুষ জানিয়েছেন তারা সংবাদে অত্যন্ত আগ্রহী। ২০১৭ সালে এই হার ছিল ৬৩%। প্রতিবেদনে দেখা গেছে, টিভি ও প্রিন্টের মতো ঐতিহ্যবাহী সংবাদের উৎসগুলোর পাঠক বা দর্শক গত এক দশকে বেশ কমেছে। বর্তমানে অল্প বয়সীরা অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেতে পছন্দ করেন।
সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার টি-20 বিশ্বকাপের খবর। ঈদের দিনে বিশেষ উপহার দিল টাইগাররা। নেপালকে 21 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশ। আগে ব্যাট করে প্রতিপক্ষের বোলিং তাণ্ডবে 106 রানে অল আউট নাজমুল শান্তর দল। জবাবে তাসকিন মুস্তাফিজদের বোলিং নৈপুণ্যে 85-তে গুটিয়ে যায় নেপাল। 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তানজিম সাকিব। 12 বলে নেপালের দরকার 22। কঠিন সমীকরণ মেলাতে আক্রমণে মুস্তাফিজ। উইকেট মেডেন দিয়ে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেন কাটার মাস্টার। শেষ ওভারে সাকিব শেষের রেখা টেনে দিলেন টানা 2 বলে উইকেট নিয়ে। বিশ্বকাপে চতুর্থ ম্যাচে এসে সপ্রতিভ টাইগার অলরাউন্ডার। সর্বকালের সেরা বিশ্বকাপ বাংলাদেশের। এই প্রথম টি-20 বিশ্ব আসরে 3 ম্যাচ জিতল টাইগাররা। স্নায়ুক্ষয়ী লড়াই 21 রানে জিতে সুপার 8-এ নাজমুল শান্তর দল। লক্ষ্য ছোট, যদিও দুর্বোধ্য উইকেটে 107 রানও কঠিন। সেটাই প্রমাণ করেছেন তানজিম। তার জোড়া আঘাতে চাপে নেপাল। পাউডেল তৃতীয় শিকার তানজিমের। বিপজ্জনক আসিফ শেখকে ফেরান মুস্তাফিজ। তানজিমের চতুর্থ উইকেট যেন তৃতীয়টার পুনরাবৃত্তি। 7 রানে 4 উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং ডানহাতি পেসারের। এক ইনিংসে 2 মেডেন দেয়া বিশ্বকাপে প্রথম বাংলাদেশি বোলার তানজিম। পেসারদের বিপরীতে খরুচে রিশাদ মাহমুদুল্লাহ, যার সুযোগ নিয়ে দীপেন্দ্র ঐরি, কুশল মাল্লার 52 রানের জুটি ভুগিয়েছে। পরে মুস্তাফিজের কাটারে বদলে যায় দৃশ্যপট। চাপ সামলে শেষ আসি টাইগারদের। অথচ সকালটা ছিল টাইগারদের জন্য দুঃস্বপ্নের। তানজিদের দৃষ্টিকটু আউট, পজিশন বদলেও ধারাবাহিক ব্যর্থতা শান্তর। লিটন হৃদয়ও ধস থামাতে পারেননি। 30 রানে নেই 4 উইকেট। সাকিব মাহমুদুল্লাহর অভিজ্ঞতাও বিপদ এড়াতে পারেনি। ভুল বোঝাবুঝিতে মাহমুদুল্লাহর আত্মাহুতি আর সাকিবের পথ চলা থামে 17 করে। তানজিম জাকেরও আশাহত করেছেন। 100-এর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা থাকলেও তাসকিনের দৃঢ়তায় 106 রানে থামে বাংলাদেশ। আইসিসির সহযোগী কোনো দেশের বিপক্ষে বাংলাদেশের এটি সর্বনিম্ন স্কোর। যদিও তানজিম মুস্তাফিজদের নৈপুণ্যে অঘটন এড়িয়েছে বাংলাদেশ। ঈদের দিনে টাইগারদের বিশেষ উপহার এক স্মরণীয় জয়। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেপালের বিপক্ষে ভয়ানক ব্যাটিং বিপর্যয়ের পরও ম্যাচ জিতেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র 106 রানে অল আউট শান্তর দল। 20-এর ঘরে পৌঁছাতে পারেনি কোনো টাইগার ব্যাটার। ব্যাটিংয়ে উন্নতি না হলে সুপার 8-এ ভালো করা সম্ভব নয়। ভালো উইকেটে হচ্ছে না এবারের টি-20 বিশ্বকাপ। এটা জেনেই চ্যালেঞ্জ নিতে হচ্ছে ব্যাটারদের। কিন্তু তাই বলে নেপালের বিপক্ষে হবে এমন ব্যাটিং? বাংলাদেশ শেষ পর্যন্ত জয় পেলেও এই ব্যাটিং নিয়ে সুপার 8-এ কতটা কি করা যাবে সেটা বড় প্রশ্ন। কোনো রান না করে তানজিদের আউট দিয়ে শুরু। লিটন শান্ত ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন। দুর্বল নেপালের বিপক্ষেও রান পেলেন না তারা। বাংলাদেশের টপ অর্ডার যেন অনেক দলের লোয়ার অর্ডারের চেয়েও খারাপ। হৃদয় প্রথম 2 ম্যাচে খুব ভালো খেললেন। এরপর কি হলো কে জানে। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপালে। এই ছিল সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।